স্কুলস অফ ব্যাংকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ডিসকাশন টপিক হচ্ছে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 প্রসঙ্গে। ব্যাংক কোম্পানি আইন মূলত 2023 সালের 26শে জুন বাংলাদেশ গভর্নমেন্টের গেজেট প্রকাশিত হয়, যা বিআরপিডি সার্কুলার নাম্বার 25 24 জুলাই 2023 সালে সকল ব্যাংক কোম্পানির জন্য এই আইনটি পরিপালন হিসাবে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে। উক্ত আইনে যে বিষয়গুলো সংশোধন, উক্ত ব্যাংক কোম্পানি আইনে মেজর যে ধারাগুলো সংশোধিত হয়েছে তার মধ্যে ধারা নাম্বার 3, ধারা নাম্বার 5, ধারা নাম্বার 14, 15, 17, 23, 26, 27, 27-এর খ, 28, 29-এর ক, 44-এর ক, খ, 45, 46 এবং 9 নম্বর ধারা সংশোধন এবং সংযোজন কিছু অংশ বিয়োজন করা হয়। আমি এই প্রত্যেকটি ধারা আলাদাভাবে আলোচনা করছি। প্রথমে আসছি হলো এই আইনটি মূলত ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 নামে অভিহিত হবে, মাত্র ব্যাংকের জন্য প্রযোজ্য হবে, উহা কোনো আর্থিক বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। 5 নম্বর ধারাতে যেই সংশোধনটা আনা হয়েছে সেখানে ডেফিনেশন অফ উইলফুল ডিফল্টারটা ডেফিনেশন সংশোধন করা হয়েছে। তাতে ব্যাংক কোম্পানি আইন 5 নম্বর ধারা কোয়াড্রিপল কতে ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার খেলাপিকে বলা হয়েছে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা তার নিয়ন্ত্রণাধীন কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান যিনি ব্যাংক থেকে লোন নিয়েছে অথচ তার পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে লোনটা পরিশোধ করে না, তাকে আমরা উইলফুল ডিফল্টার বলবো, উইলফুল লোন ডিফল্টার বলবো। এবং 2 নাম্বার ক্লাসিফিকেশন করা হয়েছে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ব্যাংক থেকে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে জালিয়াতি তথ্যের মাধ্যমে, তথ্য প্রতারণা বা মিথ্যা তথ্যের মাধ্যমে লোন নিয়েছে, তাকেও আমরা উইলফুল ডিফল্টার, লোন ডিফল্টার বলবো। 3 নাম্বার ক্লাসিফিকেশন হচ্ছে যে মূলত যে উদ্দেশ্যে সে লোনটা ব্যাংক থেকে নিয়েছে সেই উদ্দেশ্যে ব্যতীত অন্য উদ্দেশ্যে সে লোনটা ব্যবহৃত করেছে। যেমন সে একটা টেক্সটাইল ফ্যাক্টরি করার জন্য লোন নিয়েছে, কিন্তু সে অথচ ফান্ডটা ডাইভার্ট করে অন্য কোনো পারপাজে লোনটা ব্যবহৃত করেছে, তাকেও আমরা উইলফুল লোন ডিফল্টার বলবো। 4 নাম্বার ক্লাসিফিকেশনে বলেছে যে যদি কোনো জামানতের বিপরীতে সে কোনো লোন নিয়ে থাকে তাহলে উক্ত জামানত ব্যাংক কোম্পানির থেকে অনুমতি ব্যতিরেকে, পূর্বের অনুমতি ব্যতিরেকে সে স্থানান্তর অথবা হস্তান্তর করেছে, তাকেও আমরা উইলফুল ডিফল্টার বলবো। ব্যাংক কোম্পানি সংশোধন আইনে 2023 সালে মূলত এটা মেজর সংশোধন হয়েছে, কোয়াড্রিপল ক, সেকশন নাম্বার 5। এবং এখানে কন্ট্রোল সেকশন 5 এ আরেকটা সংশোধন হয়েছে, সেটা হলো নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কাকে বলে। নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বলতে মূলত 3 ধরনের ক্লাসিফিকেশনকে বলা হয়েছে। এক ধরনের হচ্ছে যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি উল্লেখযোগ্য শেয়ার ধারণ করে অথবা উক্ত ব্যক্তি বা তার পরিবারের সদস্য পরিচালক অথবা উক্ত প্রতিষ্ঠান বা কোম্পানি পরিচালক অথবা উক্ত প্রতিষ্ঠানের কোনো সাবসিডিয়ারি কোম্পানির পরিচালক হয়, অথবা পরিচালক নিয়োগের ক্ষেত্রে যদি সে তার অধিকার সংরক্ষণ করে যা চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। এই 3টার যে কোনোটাই হলে আমরা তাকে নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বলবো। এবার আসছি হলো ফ্যামিলি এবং ফ্যামিলির মেম্বারদের ডেফিনেশন, অর্থাৎ পরিবার বা পরিবার সদস্য বলতে কাকে বলে। পরিবার বা পরিবার সদস্য বলতে 9 ধরনের ব্যক্তি বর্গকে বোঝাচ্ছেন, যেমন তার ব্যক্তির স্ত্রী, স্বামী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং উক্ত ব্যক্তির উপর নির্ভরশীল যে কোনো ব্যক্তিকে আমরা মূলত ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারের মধ্যে ডেফিনেশন নিয়ে আসবো, যেটা সেকশন নাম্বার 5 তে ব্যাংক কোম্পানি আইনে সংশোধন করা হয়েছে। এবার ব্যাংক কোম্পানি আইন 14 কতে কি সংশোধন আনা হয়েছে, এখানে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং বাই সিঙ্গেল ফ্যামিলি, অর্থাৎ একটা ফ্যামিলি একটা ব্যাংক কোম্পানির সর্বোচ্চ কত পার্সেন্ট শেয়ার হোল্ড করতে পারে। এখানে যেটা বলা হয়েছে যে যৌথভাবে একটা ফ্যামিলি থেকে সর্বোচ্চ ব্যাংকের টোটাল শেয়ারের 10%, 10 ভাগের অধিক হইতে পারবে না। এবং সিঙ্গেল সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিং বলতে কি বোঝায়, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিং বলতে বোঝাচ্ছে হলো যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অথবা তার কোনো পরিবারের সদস্য যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বা অন্যের সাথে যৌথভাবে বা উভয়ভাবে উক্ত ব্যাংকের মালিকানা 5% যদি অধিক হয়, তাহলে আমরা সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডার বলবো, যেটা সেকশন নাম্বার 14 হতে সংশোধন আনা হয়েছে। এখন আমরা দেখব সেকশন 15 উপধারা 9 এ কি ধরনের সংশোধন আনা হয়েছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টরস ইন দ্য বোর্ড, অর্থাৎ একটা ব্যাংকের
বোর্ডে সর্বোচ্চ কতজন ডিরেক্টর হতে পারবে। উক্ত সংশোধনীতে বলা হয়েছে যে একটা ব্যাংকে সর্বোচ্চ 20 জন ডিরেক্টর হতে পারবে। যদি 20 জন ডিরেক্টর হন তাহলে অনন্য 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। আর যদি 20 জনের নিচে কোনো ব্যাংকের ডিরেক্টর সংখ্যা হয়, যে কোনো সংখ্যায় হোক না কেন, 20 জনের নিচে হলে অবশ্যই সর্বনিম্ন 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে হবে। এবং একটা পরিবার থেকে, যেটা আমরা পরিবারের ডেফিনেশন দিয়েছি, একজন পরিবার থেকে সর্বোচ্চ 3 জন ডিরেক্টর হতে পারবে একটা ব্যাংকে। এবার আসি সেকশন নাম্বার 15-এ ব্যাংক কোম্পানি আইনের কি ধরনের সংশোধন আনা হয়েছে। তাতে টেনিউর অফ দ্য ডিরেক্টর, অর্থাৎ একজন ডিরেক্টরের মেয়াদ, ডিরেক্টরশিপের মেয়াদ কতদিন থাকবে। ব্যাংক কোম্পানি আইনে এখানে সংশোধন আনা হয়েছে যে 2018 সালের পূর্বে যদি কোনো ডিরেক্টর থাকে তাহলে তার টেনিউরটা মূলত কনসিডারেশন আনা হবে না। এটা মূলত 2018 সালে যে সংশোধন হয়েছে ব্যাংক কোম্পানি আইনের, তারপর থেকে ইহা কার্যকর বলে গণ্য হবে। এবং 2018 সাল পর থেকে একাধিক ক্রমে বা সর্বোচ্চ 12 বছরের জন্য সে ডিরেক্টর হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন। তবে 12 বছর পর আবার পরবর্তী 3 বছর পর্যন্ত সে ডিরেক্টর হতে পারবেন না। পরবর্তীতে তিনি আবার ডিরেক্টর হিসেবে ব্যাংকে জয়েন করতে পারবেন। নতুন ধারা আরেকটি সংশোধন করা হয়েছে 15 ক। তাতে অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডিরেক্টর, অর্থাৎ অল্টারনেট ডিরেক্টর কাকে বলে। অল্টারনেট ডিরেক্টর হচ্ছে ওই ডিরেক্টরকে বলে যিনি মূলত ডিরেক্টর ব্যাংকে তার বিপরীতে আরেকজনকে ডিরেক্টর হিসেবে তিনি নিয়োগ দিচ্ছেন, তিনি রিপ্লেসমেন্ট করেছেন। সেটা কখন কার্যকর? কোনো পরিচালক যদি বাংলাদেশ হতে বিদেশে ন্যূনতম 3 মাস নিরবিচ্ছিন্নভাবে তিনি বাংলাদেশ অবস্থান না করেন এবং বিদেশে অবস্থান করেন, সেক্ষেত্রে বছরে সর্বোচ্চ একবার একাধিক্রমে 3 মাসের জন্য একজন শুধুমাত্র বিকল্প ডিরেক্টর হিসেবে তিনি নিয়োগ করতে পারবেন। তবে ইহা অবশ্যই গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড নমিনেটেড চেয়ারম্যান অথবা ডিরেক্টরের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। এখন আমরা আসবো হলো সংশোধন নাম্বার 17, রেস্ট্রিকশন অন রেজিগনেশন অফ ডিরেক্টরস। অর্থাৎ ডিরেক্টরদের রেজিগনেশনটা কখন আমরা অ্যাকসেপ্ট করব, কখন অ্যাকসেপ্ট করব না। ব্যাংক কোম্পানি আইনের 7-এর পথে যেটা সংশোধন করা হয়েছে তাতে বলা হয়েছে যদি কোনো ডিরেক্টর এই মর্মে নোটিশ প্রাপ্ত হন আদালত কর্তৃক, তাহলে ওই নোটিশ চলাকালীন অবস্থায়, অর্থাৎ ওই বিচার কার্য চলাকালীন অবস্থায় তার পদত্যাগ পত্র কোনোভাবেই গৃহীত হবে না। এবার আসি আমরা সংশোধন নাম্বার 23, ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে কি কি বলা আছে। 23 নম্বরে ব্যাংক কোম্পানি আইনে কি ধরনের সংশোধন আনা হয়েছে দেখি আমরা। ধারা 23-এর কি কি সংশোধন, একটা মেজর সংশোধন আনা হয়েছে এখানে। সাধারণ পরিচালক ইত্যাদি নিয়োগে বাধা নিষেধ। অর্থাৎ সাধারণ পরিচালক বলতে কাকে বোঝাচ্ছে? সাধারণ পরিচালক বলতে বোঝাচ্ছে মূলত যারা স্পন্সর ডিরেক্টর তাকে বোঝাচ্ছে। অর্থাৎ যারা প্রতিষ্ঠানের স্পন্সর ডিরেক্টর, শেয়ার হোল্ডার, তাদেরকে মূলত আমরা সাধারণ পরিচালক বলবো। এখানে কি কি ধরনের সংযুক্ত আছে, কি কি ধরনের সংশোধন আনা হয়েছে। কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক হলে তিনি একই সময় অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অথবা বীমা প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না। এবং দ্বিতীয় নম্বর যে সংশোধনটা আনা হয়েছে যে ধারা 23-এর ক এবং ক 23-এর উপধারা 1 ক-তে কি বলা আছে, কোন ব্যাংক কোম্পানির একক পরিবারের অতিরিক্ত, অর্থাৎ আমরা জানি একক পরিবার হতে সর্বোচ্চ 3 জন ডিরেক্টরকে নিয়োগ দেওয়া যাবে। ওই 3 জনের বাহিরে অতিরিক্ত আরো 2 জনকে নিয়োগ দেওয়া যাবে, এই মর্মে যে উক্ত 2 জন মূলত উক্ত পরিবার অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট অথবা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধির পক্ষ হয়ে পরিচালক হিসেবে ব্যাংক কোম্পানিতে প্রতিষ্ঠিত হতে পারবেন। তারপরে যে সংশোধনটা আনা হয়েছে, কোন ব্যাংক কোম্পানি পরিচালনা পর্ষদে কোন প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োজিত হতে পারবেন না, যেটা আগেও বলেছি আমি। একজন ব্যক্তি শেয়ার হোল্ডারের রিপ্লেসমেন্টে আরেকজন ব্যক্তি কখনো পরিচালক হিসেবে প্রতিনিধি ডিরেক্টর অথবা রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবেন না। তারপর 23 নম্বর ধারাতে আরেকটা মেজর সংশোধন হয়েছে, যেটা আমরা কন্টিনিউশন। কোন ব্যাংক কোম্পানি এইরূপ কোন পরিচালক থাকবেন না যিনি উক্ত ব্যাংক কোম্পানির এক্সটার্নাল অডিটর হিসেবে আছেন, অথবা আইনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, অথবা উপদেষ্টা অথবা অ্যাডভাইজার, অথবা কোনো লাভজনক পদে অধিষ্ঠিত আছেন, তিনি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না। অথবা ব্যাংক কোম্পানি অথবা আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানির অথবা তাদের নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠানে সে উপদেষ্টা, পরামর্শক অথবা কোনো দায়িত্বে
নিয়োজিত আছেন, তিনিও কিন্তু উক্ত ব্যাংক কোম্পানিতে নিয়োজিত হতে, ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এবং আরেকটা যে সংশোধন আনা হয়েছে তাতে বলা হয়েছে যে এইরূপ যদি কতিপয় কোম্পানির পরিচালক যে কোম্পানি সমূহ একত্রে উক্ত ব্যাংক কোম্পানির শেয়ার হোল্ডারদের মোট শেয়ারের 20% অধিক ভোট প্রদানের অধিকার হন, তাহলেও কিন্তু তারা সে পরিচালক হতে পারবেন না। অর্থাৎ কোন ব্যাংক কোম্পানির যদি কোনো কোম্পানি যদি ব্যাংক কোম্পানির শেয়ার হোল্ডিং হয় এবং উক্ত কোম্পানিগুলো যদি একত্রে 20% অধিক শেয়ার হোল্ডিং হয়, তাহলে ওই কোম্পানির কোন রিপ্রেজেন্টেটিভ উক্ত ব্যাংক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন না। যে সংশোধন আছে সেকশন নাম্বার 23 তে অপর কোন ব্যাংক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা উক্তরূপ কোম্পানি সমূহের কোন সাবসিডিয়ারি কোম্পানির পক্ষে পরিচালক হিসেবে নিযুক্ত হইয়াছেন বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় এরূপ কোন কোম্পানি বা প্রতিষ্ঠান যা উক্ত ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে, তাহলে উক্ত প্রতিষ্ঠানের কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে তিনি পরিচালক হিসেবে নিযুক্ত হইয়াছেন। উক্ত পরিচালক কিন্তু ব্যাংক কোম্পানিতে তিনি পরিচালক হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন না। তবে শর্ত থাকে যে বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত বিশেষিত কোম্পানির জন্য এই আইনটি সেকশন নাম্বার 23 এটা প্রযোজ্য হবে না। তবে আরো শর্ত থাকে যে রাষ্ট্র মালিকানাধীন যে অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিশেষ আইনে যে ব্যাংক কোম্পানিগুলো সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে পরিচালক হিসেবে কোনো কর্মকর্তা নিযুক্তির ক্ষেত্রে এই উপধারা বিধানটি প্রযোজ্য হবে না।